অর্থনীতি শুধু পুঁজি বা মুনাফার খেলা না, এটা আস্থারও বিশাল একটা মাঠ। এই আশ্বাসে ভরসা করি ব্যাংকে টাকা রেখেছে মানুষ, অথচ অনেক প্রতিষ্ঠান সেসব নষ্ট করেছে। অনেকে বলেন এই দায় বাংলাদেশের কর্পোরেট কালচারের। এখনকার বিশ্বে স্বচ্ছতার দ্রুত সিদ্ধান্ত যেখানে মূল কথা, সেখানে গদবাঁধা ব্যক্তিকেন্দ্রিক কালচারে গা ভাসাচ্ছেন অনেক কর্পোরেট লিডাররা। ভুল শিখছে তরুণরাও। তাহলে কি তাদের রাইট ট্র্যাকে আনা সম্ভব? সব জানতেই আজকের দ্য বিজনেস। আপনাদের সাথে আছি আমি 𝗣𝗲𝗃𝗀𝗃 হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ডক্টর মেরিতা মহাজাবিনকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। ডক্টর মেরিতা মহাজাবিন, আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের আয়োজনে। আপনার আমার এরকম সামনাসামনি আলোচনা প্রথমবারের মতো হচ্ছে এবং আপনার অনেক পরিচয়। আপনাকে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান হিসেবে আমি পরিচয় করিয়ে দিয়েছি, কিন্তু আপনি মোটা দাগে শিক্ষক। অর্থাৎ আমাদের এখানে কর্পোরেট লিডাররা আসেন, উনি কর্পোরেট লিডার তৈরি করেন। সো শিক্ষকের জায়গা থেকে আজকে জানবো, এমএনসির প্রতিনিধিত্ব আপনি করেন, সেখান থেকে আমি জানবো, এবং ব্যাংকের প্রেক্ষাপট থেকে শুরুটা করতে চাই। এই পার্সপেক্টিভে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ওয়ার্ল্ডের, আমরা যখন দেশের বাইরে যাই, আমি না দেখি যে ব্যাংকগুলো অনেক বেশি নন ইন্টারেস্ট বেসড ইনকামের দিকে ঝুঁকছে। দে আর ইনটু সামথিং ভেরি ডিফারেন্ট মার্কেট। আমরা এখন খুচরা ঋণ, পাইকারি ঋণ, আমাদের সেই ট্রেডিশনাল যে ঋণের বাজার, ব্যাংকিং সেক্টর, এই একটা জায়গা আমার কাছে মনে হয় আটকে আছে। ব্যাংক নিয়ে অনেক প্রশ্ন আছে, অনেক ধরনের সমালোচনা আছে, কিন্তু ব্যাংক কি আসলে ইভলভের কথা যদি আমি বলি, এই ইভলিউশনটা কি প্রপার মনে হয় আপনার কাছে? ফার্স্ট অফ অল, থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আপনার মাধ্যমে আপনার দর্শক যারা আছেন দেখে এই প্রোগ্রাম, তাদেরকে সবাইকে শুভেচ্ছা। ব্যাংকিং সেক্টর দিয়ে যেহেতু শুরু করলেন, আমি পড়াইও ফাইন্যান্স অ্যাকাউন্টিং। সো থিওরিটিক্যাল একটা কনসেপ্ট আছে যেখানে আমরা বলি যে ফাইন্যান্সিয়াল প্রোডাক্টসগুলো প্লেন ভ্যানিলা প্রোডাক্টস। সো আমাদের দেশে এখনও আসলে ফাইন্যান্সিয়াল প্রোডাক্টসগুলো প্লেন ভ্যানিলা প্রোডাক্টস। ইউ আর রাইট, ইনোভেশন হয়নি এটা বলবো না, ইনোভেশন হয়েছে, বাট একটু ডিফারেন্ট দিকে। So globally, you are very right that banking has moved to non-interest based earnings, যেহেতু মার্জিনস অনেক স্কুইজ হয়ে গেছে। আপনার ডিফারেন্ট ইনোভেটিভ প্রোডাক্টস এসেছে, আপনার ইন্স্যুরেন্স, আপনার অনেক কিছু একসাথে। আমাদের দেশেও গত কয়েক বছরে ইনোভেশনস এসেছে, বাট প্রাইমারিলি কিন্তু ক্রেডিট কার্ড, রেমিটেন্স, এমএফএস লিঙ্কড প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেসের ক্ষেত্রে এসছে। ম্যাসিভ যে ব্যাংকিংয়ের যে মেইন স্ট্রিম ব্যাংকিং, ওইখানে এখনও আমরা আসলে ট্রেডিশনাল বা কনভেনশনাল প্লেন ভ্যানিলা প্রোডাক্টসে আছি। সো এখানে অনেক কিছু করার সুযোগ আছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এই ব্যাংকিংয়ের যেই রেগুলেটরি পার্সপেক্টিভ, আমাদের রেগুলেটরি পার্সপেক্টিভগুলোকে আসলে আমার কাছে মনে হয়েছে, এটা আমার একেবারেই পার্সোনাল ওপিনিয়ন, যে অনেকটা ঠেকা খেয়ে খেয়ে আমরা করি। একটা জায়গায় আটকে যাচ্ছে, নতুন একটা রেগুলেশন হচ্ছে, আরেকটা জায়গায় আটকে যাচ্ছে, নতুন একটা, এবং এটা করতে করতে আসলে একটু রেগুলেটরি ওভার রিচ হয়ে যাচ্ছে, যাতে করে ইনোভেশনটা বন্ধ হয়ে যায়। অনেক বেশি রেগুলেশন থাকলে তো ইনোভেশনের একটু বন্ধ হয়ে যাবে। এবং গত 2-3 বছরে আমরা যেটা চেষ্টা করছি, রিফর্ম ইন দ্য ফাইন্যান্সিয়াল সেক্টর, এটা করতে গিয়েও কিন্তু আমরা দেখেছি যে অনেক কিছু করা সম্ভব হচ্ছে না, বিকজ উই ডোন্ট হ্যাভ দ্যাট। এতগুলো ব্যাংক, এগুলোকে মার্জার হয়েছে 5টা ব্যাংক। কিছু কিছু ব্যাংক যেগুলো অলরেডি আপনি বলেছেন, আমি একটা ব্যাংক রিপ্রেজেন্ট করছি এই মুহূর্তে, এই ব্যাংকগুলোকে যে আমরা ঠিক জায়গায় আনবো, সেটা করার জন্য যে আমার ইনোভেটিভ প্রোডাক্টসগুলো গ্লোবালি ব্যবহার হয়ে থাকে, আমরা করতে পারছি না, বিকজ আমার রেগুলেশন এটা নেই। সো এই জায়গায় আমাদের অনেক কাজ করার সুযোগ আছে। যারা এক্সপিরিয়েন্স ব্যাংকার, তাদের কাছ থেকে আনা উচিত আইডিয়া, গ্লোবালি প্র্যাকটিসেস, বেস্ট প্র্যাকটিসেসগুলো আনা উচিত, এবং রেগুলেটরদেরকেও এখানে আসলে কোঅপারেটিভ হয়ে কাজ করা উচিত আমার মনে হয়। একটা বিষয়, আপনি যেহেতু ফাইন্যান্স পড়ান, সেই জায়গা থেকে আমি জিনিসটা জানতে চাই। বাংলাদেশের এই মুহূর্তে ব্যাংকিং সেক্টরের সবচেয়ে আলোচিত বিষয় খেলাপি ঋণ। খেলাপি ঋণ কেন হয়েছে, কিভাবে হয়েছে, সেটা অন্য বিতর্ক, কিন্তু আমি দেখি একই ধরনের ভুল সব ধরনের ব্যাংক একসাথে করেছে। রিস্কটা সব ব্যাংকে একই ধরনের। এটা কি ইনস্টিটিউশনাল ক্রাইসিস নাকি রেগুলেটরি ক্রাইসিস আমি জানি না। আমি আবারও ওই ইভলভের জায়গায় আমি একটু, যারা ব্যাংকের লিডাররা আছেন, কর্পোরেট লিডাররা আছেন, তাদের আসলে পরিণত হওয়ার যে প্রক্রিয়াটা, সেটা কি আসলে গদবাঁধা ছিল, যেটা আমি একদম শুরুতে বলছিলাম, যে আমাদের কর্পোরেট কালচারটাই হয়তো গদবাঁধা, নাকি অন্য কিছু? ইটস অ্যাকচুয়ালি আ মিক্সচার অফ আ লট অফ থিংস। তো আপনার প্রথম যে প্রশ্নর যে শব্দ দুইটা, আমি ওখান থেকে বলি, ইট ইজ অ্যাকচুয়ালি আ সিস্টেম্যাটিক ফেইলিয়ার রেজাল্টিং ইন আ উইক অ্যাকাউন্টেবিলিটি। সো এটা একটা ব্যাংকের আমি রিস্ক মানিনি, লেন্ডিং করেছি, ইটস নট অ্যান ইস্যু অফ দ্যাট, কিংবা 5টা ব্যাংকে, কিংবা 10টা ব্যাংকে, বা 20টা, 61টা ব্যাংকের মধ্যে মেজরিটি অফ দ্য ব্যাংক হ্যাজ এনপিএল উইচ ইজ ভেরি হাই।
এবং এই এনপিএলকে কমানোর জন্য যে গত 2 বছর ধরে যে অ্যাগ্রেসিভ রেশিডিউলিং করে চেষ্টা করা হচ্ছে, সেটাতেও কিন্তু আমার যে খুব একটা বেশি লাভ হচ্ছে তা না। তার অর্থ কিন্তু এই না যে আমার লোনগুলোই শুধু খারাপ ছিল, তা ইটস এ সিস্টেম্যাটিক ফেলিয়ার অফ এন্টায়ার সিস্টেম। সো প্রথম থেকে আমি বলবো না যে গদ বাধা ছিল কিনা, ওইভাবে বলতে পারবো না, বিকজ আমি আসলে ব্যাংকার না। আমি বোর্ডের ডায়নামিক্স থেকে বলতে পারি যে ইট ইজ অ্যাকচুয়ালি, আমরা একটা কথা বলি, দ্য ফিশ রটস ফ্রম দ্য হেড। সো উপর থেকেই মাছের পচনটা ধরে, এবং এটা হতে হতে পুরো সিস্টেমটা আসলে নষ্ট হয়ে গেছে। এবং শুধু যে ব্যাংকারদের করেছে বা ব্যাংক করেছে বা ক্লায়েন্ট করেছে, নো, it is actually a accumulated effort of everybody. We failed it. The entire system failed it. So bankers আছে, যারা দিয়েছে লোন তাদের সমস্যা আছে, যারা নিয়েছে তাদের সমস্যা আছে, নেওয়ার উদ্দেশ্য তো সমস্যা আছে, যারা অ্যাপ্রুভ করেছে তাদের সমস্যা আছে, যারা রেগুলেট করেছে তাদেরও সমস্যা ছিল। কোনো কিছু তো রেগুলেটরের চোখ এড়িয়ে পার হয়নি। Every single minutes of every bank goes to their central bank. So সবাই সব কিছু জানতো, বাট কোনো জায়গা দিয়ে আসলে এটা আটকানো যায়নি। So it's an entire systematic failure. As we have failed it, as you are saying, can we win it back? Considering the fact you are now representing one particular bank, এবং এই ব্যাংকে আমরা যে একটা সংস্কারের আয়োজন কথা পুরো ব্যাংকিং সেক্টরকে, আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ঘিরে করি, এখন আপনি যখন দায়িত্ব নিয়েছেন আপনার নিজের ব্যাংক এবং অন্যান্য ব্যাংকিং সেক্টরে যা আপনি দেখছেন, আপনার কাছে মনে হচ্ছে কিনা যে রিফর্মটা হচ্ছে? চেষ্টা চলছে। হওয়া সম্ভব কিনা? হ্যাঁ, সম্ভব, ভেরি মাচ পসিবল। উদ্দেশ্য সৎ থাকলে সবই সম্ভব। দের ইজ নাথিং কল ইম্পসিবল। সময় একটা বড় ব্যাপার, এবং আমার অ্যাভেলেবল রিসোর্সেস একটা বড় ব্যাপার। আর আমি আসলে দায়িত্ব, যেই চেয়ারম্যান পজিশনটাতে আমি খুবই রিসেন্টলি এসেছি, এর আগে আমার থেকে অনেক অভিজ্ঞ ব্যক্তি, যিনি আসলে ওনার অফ দ্য ব্যাংক, তিনিই ছিলেন। সো তিনি জানেন এই ব্যাংকটা কীভাবে তৈরি হয়েছে। তবে আমি শিখেছি গত 1.5 বছরে এই বোর্ডের থেকে আমি অনেক কিছু শিখেছি, যা আমার লেখাপড়ার থেকে it's very different from what I have studied and what I've taught. So আমার ওই কনভিকশন অফ টকিং ইন দ্য ক্লাসও অনেক বেড়ে গেছে এখন। যে আপনার যে প্রশ্নটা, যে এটা সম্ভব কিনা, ভেরি মাচ পসিবল। একটা হলো যে একটু সময় দিতে হবে, আরেকটা হলো আস্থা। আপনাকে একটা ভালো ব্যাংককেও যদি আপনি বলেন যে এই ব্যাংকের সব টাকা চলে যাবে, এই ভয়ে কিন্তু আমরা সবাই টাকা উঠিয়ে ফেলবো। সো ভালো আর খারাপের কোনো ডেফিনেশন আসলে দেওয়া উচিত না, যেটা প্রথম থেকে দেওয়া হয়েছে রিফর্মের একটা অংশ হিসাবে, উইচ আই থিঙ্ক ওয়াজ ভেরি আনফেয়ার অন দ্য ব্যাংকস হু আর ট্রাইং টু চেঞ্জ। উদ্দেশ্য কিন্তু এখন সবারই, আমরা চাই চেঞ্জ করতে, সবার ভালো উদ্দেশ্য ধরে নিচ্ছে, এবং ধরে নিচ্ছে এখন আর কোনো ধরনের কোনো খারাপ কিছু হওয়ার সুযোগ নেই। কিন্তু কাজটা করার জন্য তো আমাকে একটু স্পেস দিতে হবে। সো ওই স্পেসটা কিন্তু কেউ এখন দিচ্ছে না। হাত পা বেঁধে পানিতে ছেড়ে দিয়ে বলছে সাঁতার কাটো। হাউ উইল আই ডু দ্যাট? আমার ক্লায়েন্টরা টাকা উঠাতে চায় কারণ ভয় পাচ্ছে, স্বাভাবিক, ওর ভয়টা ইজ ভেরি ভেরি ন্যাচারাল। বাট ওকে সাহস দেওয়ার জন্য আমার রেগুলেটর যদি আমার পক্ষে হয়ে বলে, তাহলে কিন্তু ও সাহস পাবে। আমার এমপ্লয়িজরা ভয় পাচ্ছে চাকরি থাকবে কি থাকবে না। এবং আরও একটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমি নোটিস করেছি, যে গত বেশ কয়েক ডিকেডস ধরে কাজ করার যে একটা সিস্টেম, দ্য রাইট অ্যাপ্রোচ অফ ডুইং আ ওয়ার্ক, এটা মানুষের চলে গেছে। সে ধরেই নিয়েছে যেভাবে সে কাজ করছে এটাই আসলে নিয়ম। আমার রিস্ক অ্যানালিসিস করতে হবে না, আমার ক্রেডিট প্রপোজাল না দেখে দিয়ে দিলে বোর্ড সাইন করে দিবে, এরকম একটা প্রবণতা চলে এসেছে। এবং এটা যে ভুল, এটাই তারা বুঝতে পারছে না। সো মেন্টালিটিটাও অনেক চেঞ্জ হয়ে গেছে, যেটা আবার ওই আপনার ওই কথাটা চলে যায় যে গদ বাধা প্রবাবলি শব্দটা ওটা না, কিন্তু কালচারটা চেঞ্জ হয়ে গেছিলো। সো ওইটা ফেরত আনা কিন্তু একটু ডিফিকাল্ট, বিকজ ইটস হিউম্যান অ্যাওয়ারনেস এগেন। আমরা এই যে মানে কর্পোরেট কালচার ফেরত নিয়ে, সেটা নিয়ে আপনার সাথে আমার লম্বা আলোচনা হবে, কিন্তু তার আগে আমি আরেকটা আলোচনা করে নিই। সেটা হচ্ছে যে আপনি এখন মাল্টিন্যাশনাল কোম্পানির বোর্ডকেও রিপ্রেজেন্ট করেন। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এরা অনেক বেশি বড় স্কেলে অপারেট করে এই কোম্পানিগুলো, কিন্তু আমি যদি তাদের এফডিআই ইনফ্লো দেখি, এখনও সেটা অনেক কম। অর্থাৎ তারা নতুন ধরনের বিনিয়োগে খুব একটা আগ্রহ হয় না, এবং তাদের কাছ থেকে বাড়তি আর কোনো সুবিধা বাংলাদেশ কতটুকু পেয়েছে সেটা নিয়ে ব্যক্তিগতভাবে আমার অনেক ক্ষেত্রে প্রশ্ন আছে। আপনি কি অন্যভাবে দেখেন বিষয়টা? এটা নিয়ে ডিবেট করা সম্ভব। এক্স্যাক্টলি এই শব্দটা নিয়ে আমি যে কোম্পানি রিপ্রেজেন্ট করি, নট নেসেসারিলি দ্যাট মাল্টিন্যাশনালরা কী কন্ট্রিবিউট করছে দেশে, করা সম্ভব। ইফ ইউ আস্ক মি, অফকোর্স দে আর কন্ট্রিবিউটিং। ডাইরেক্ট কন্ট্রিবিউশন তো আছে। একটা মাল্টিন্যাশনাল যখন একটা দেশে আসে, পজিটিভলি এমপ্লয়মেন্ট জেনারেশন থেকে শুরু করে সবই করে। এখানে গ্যাপ যেটা হচ্ছে, যে আমার যে লিঙ্কেজটা হওয়া উচিত, যে ওর কাছ থেকে আমি যে জিনিসটা নিচ্ছি, নিয়ে আমি আমার লোকাল টেকনোলজি ট্রান্সফারটাকে আপগ্রেড করতে পারছি কিনা, আমার যারা হিউম্যান রিসোর্সেস বা হিউম্যান ক্যাপিটাল, এদেরকে আমি আপগ্রেড করতে পারছি কিনা, আপস্কিল করতে পারছি কিনা, এই গ্যাপটা নাই। আমার যে লোকাল সাপ্লায়ার সোর্সিং, সেটাকে আমি আপগ্রেড করতে পারছি কিনা,
এই জায়গাটা হয়তো বা আরও অনেক সুযোগ আছে কাজ করার, যেখানে শুধু যে মাল্টিন্যাশনালরাই কন্ট্রিবিউট করবে তা না, আমাদের তরফ থেকেও আছে। ছোট্ট একটা এক্সাম্পল দিই, আমি যদি আমার আরএমজি সেক্টরটাই বলি, এখানে তো কম ফরেনার কাজ করে না। হাউ কাম উই আর নট বিং এবল টু ডেভেলপ সাম? আমার নিজের লোক কেন ডেভেলপ করে? ওই যে গ্যাপটা, ও যেটা নিয়ে আসছে সেটা আমি রাখতে পারছি না। আমার একটা ছোট্ট জিনিস আমি চেষ্টা করি করার জন্য, যে আমি যে বোর্ডগুলোতে বসি এখানে কম বেশি আছে, এক একজনের এক এক রকম বেস্ট প্র্যাকটিস, কোনো মন্তব্য নাই কে ভালো কে মন্দ, এখানে ভালো মন্দর কিছু না। আমি এক জায়গা থেকে যেটা শিখি, আই ট্রাই অ্যান্ড টেক দ্যাট টু দ্য আদার কোম্পানি, সো দ্যাট এই জিনিসটা ট্রান্সফার হয় টু অ্যানাদার কোম্পানি, এবং দ্যাটস হাউ ইট ইনক্রিজেস। ওই জায়গাটাতে আমাদের গ্যাপটা আছে, যে আমরা লিঙ্কেজটা করতে পারছি না, যে আমার লোকাল রিসোর্সকে কীভাবে আপস্কিল অ্যান্ড আপগ্রেড করব, আর যেটা পাচ্ছি সেটাকে কীভাবে আমি ইউটিলাইজ করব। সো ওই জায়গাটাতে কাজ না করলে সবসময় এটা হবে। এফডিআই অ্যাজ মানে ইন জেনারেল আমরা অনেক কম পাচ্ছি, ইটস লেস দ্যান 1% অফ জিডিপি, যেটা আরও অনেক রিজনস আছে কেন এফডিআই আসছে না। আমার ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা খারাপ, আর এখন তো এনার্জি ক্রাইসিস ইজ আ ভেরি বিগ ইস্যু ফর এফডিআই টু কাম, এটা ওদের একটা প্রাইমারি রিকোয়ারমেন্ট। নাম্বার 2, আপনার রেগুলেটরি অ্যাপ্রুভালস। এমনও আছে যে রেগুলেটরি অ্যাপ্রুভালস আসলে সহজ, কিন্তু দ্য পারসেপশন ইজ দ্যাট ইট ইজ সো ডিফিকাল্ট, সময় বেশি লাগছে। আরেকটা হচ্ছে আনসার্টেনটি। আমি একটা জায়গায় কখন যাব, যখন আমি জানবো আমি ঠিকভাবে ফেরত আসতে পারি কি না পারি, কবে আসবো, কতদিন থাকবো, লং টার্ম শর্ট টার্ম, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু, বাট আই নিড টু কাম ব্যাক সেফ। আপনি তো বেড়াতেও যাবেন না এক জায়গায় যদি আপনি না জানেন যে ফেরত আসতে পারবো। সো এক্স্যাক্টলি দ্যাট আনসার্টেনিটি ইজ অলওয়েজ দেয়ার। ওর ডিভিডেন্ডটা নিতে পারবে কিনা, রিপ্যাট্রিয়েট করতে পারবে কিনা, এক্সিট মোডটা কীরকম, এই জায়গাগুলো যত বেশি ক্লিয়ার হবে এবং যত মানুষের ভালো এক্সপিরিয়েন্সটা শেয়ার হবে উইথ দি আদার গ্লোবাল কোম্পানিজ, তত বেশি এফডিআই আসবে, এটা আমার ধারণা। একটা বিষয় আমি এটা করে একটা বিরতি নেব, তারপরে কর্পোরেট কালচার নিয়ে আমি ব্রড পার্সপেক্টিভে সেকেন্ড পার্টে আলোচনা করব, কিন্তু আমি শুরুটা করে দিতে চাই। আমি একদমই যখন এমএনসির কথা আমি ব্যক্তিগতভাবে ভাবি, আমার কাছে মনে হয় যে আমি শুধুমাত্র ইনভেস্টমেন্টটা চাই না, আমি তাদের টেকনোলজি ট্রান্সফারটা চাই, আমি তার নলেজটা চাই, আমি তার ভ্যালু কতটা সে আমার সোসাইটিতে বা কোম্পানি ট্রেন্ডে অ্যাড করছে সেটা আমি জানতে চাই। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আমার কাছে মাঝে মাঝে মনে হয় তাদের কাছ থেকে আমরা যতটা নিচ্ছি তার অনেকটুকু আমাদের মতো নিয়ে লোকাল কোম্পানির মতো অনেক সময় বিহেভিয়ার করে। আপনার কাছে কি মনে হয় যে এনাফ নলেজ এবং টেকনোলজি ট্রান্সফার এবং ভ্যালু আমরা এমএনসিগুলো থেকে পাচ্ছি? আমরা পাচ্ছি, বাট আমাদের আরও অনেক পোটেনশিয়াল আছে। এখন এটা আপনি বলতে পারেন ওরা দিচ্ছে না, আমি এইভাবে বলতে পারি যে আমরা নিতে পারছি না। সো আমি যেহেতু শিক্ষক, ছোট্ট একটা এক্সাম্পল দিই, আমি যখন কাউকে পড়াবো এটা কিন্তু ছাত্রের উপরও নির্ভর করে ও আমার কাছ থেকে কতটুকু নিতে পারে, বিকজ আমার রিসোর্সেস একটা লিমিট পর্যন্ত আছে। দ্য মোর ইউ পুশ মি আই উইল গিভ ইউ মোর। আমি যতটুকু দিব তাতে যদি আপনি হ্যাপি হনের বেশি আমি কেন দিব? ইটস এক্স্যাক্টলি সিমিলার একটা সিচুয়েশন। সো ওরা ওদের এজেন্ডা অফকোর্স থাকবে, প্রত্যেকটা কোম্পানির এজেন্ডা থাকবে, তারা আসবে। দেয়ার আর লট অফ কোম্পানিজ, ইভেন আমি যাদের সাথে কাজ করছি তাদের মধ্যে অনেকে আছে যে শুধু ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট না, শুধু ফাইন্যান্সিয়াল রিসোর্সেস আনতে চায় না, দে ওয়ান্ট টু ব্রিং ইন, ফর এক্সাম্পল ওদের যে কর্পোরেট কালচার বা কর্পোরেট গভর্নেন্স, I will not mention the name, but there are companies that are known in the world for having a good corporate governance. তাদের ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটিতে তারা মানে জাতি হিসাবেই পরিচিত। তো আমরা ওই জিনিসটা যদি এখানে আনি, শুধু একটা কোম্পানি না, এটা কিন্তু আমার দায়িত্ব হবে যে এটা অন্যান্য কোম্পানিতেও ট্রান্সফার করা, ওদেরকে ব্যবহার করা। ও তো আসতেছে ওর কোম্পানির জন্য, ও তো আর সবাইকে দিবে না। সো ইটস আ টু-ওয়ে কমিউনিকেশন, যে হাউ ডু আই অলসো ইউজ দেয়ার রিসোর্সেস। আমাদের এই গ্যাপটা কি আসলে ফুলফিল করার একটা বড় জায়গা রয়ে গেছে, যেখানে আমরা আসলে কাজ করতে পারছি না। উই আর নট বিং এবল টু ফুললি ইউটিলাইজ দেম। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তো ডিবেট আছে, ওরা কেন করবে, আমরা বলবো করবে না কেন। সো দের আর বোথ সাইডসেরই আর্গুমেন্টস আছে, কিন্তু যে কালচারটা যেটা বললেন, নলেজ ট্রান্সফার যেটা, এই লিঙ্কেজটা, ওই নলেজটাকে আমি নিয়ে ব্যবহার করে আমি আবার একটা গড়তে পারছি না। সো ওই জায়গার গ্যাপটাতে আমাদের প্রচুর কাজ করা দরকার। নিঃসন্দেহে আমরা বাংলাদেশের কর্পোরেট কালচার নিয়ে যেমনটি বলছিলাম আরেকটু আলোচনা করব, আমরা বোর্ড ডাইভার্সিটি নিয়ে আরেকটু কথা বলতে চাই আপনার সাথে। দর্শক, দি বিজনেস একটি বিরতি নিচ্ছি, খুব দ্রুত ফিরবো ডক্টর মনিতা মাহজাবিনের সাথে, আমাদের সাথেই থাকুন। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আইবিএর শিক্ষক ডক্টর মনিতা মাহজাবিন। আমি একটা
এই শোয়ের জন্য যখন আমি পড়াশোনা করছিলাম আমি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা রিপোর্টও দেখছিলাম, ম্যাকেন্সি গ্লোবাল ইনস্টিটিউটের একটা রিপোর্টের আমি রেফারেন্স টানতে চাই। এটা প্রশ্নটা আপনাকে করছি যেহেতু আপনি অনেক বোর্ডকে রিপ্রেজেন্ট করেন অনেক ধরনের, এই জন্য আমার অনেক কিছু জানার আছে। বলা হচ্ছে যে বোর্ডে যদি ডাইভার্সিটি থাকে তাহলে অনেক ধরনের ঝুঁকি কমে যায়, বিশেষ করে ফাইন্যান্সিয়াল সেক্টরে রিস্ক ম্যানেজমেন্ট অনেক সহজ হয় এবং ডাইভার্সিটি থাকলে ইনোভেশন নিয়ে অনেক বেশি কথা হয়। আপনি কি তেমন এক্সপিরিয়েন্স বাংলাদেশে পান বোর্ডগুলোতে? গবেষণা তাই বলে, ইভেন আমার গবেষণার এরিয়াও তাই। কর্পোরেট গভর্নেন্সের উপরে আমার পিএইচডি, CSR এবং সাস্টেনেবিলিটির উপরে, এবং আমিও তাই পেয়েছি। সো বোর্ড ডাইভার্সিটি ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ইন ইনক্রিজিং দি পারফরমেন্স অফ দি অর্গানাইজেশন। আমাদের দেশে হয় কি না, এখন আপনি ডাইভার্সিটি বলতে কি বোঝান? ব্যক্তির ডাইভার্সিটি, অনেক ধরনের মানুষ আছে বোর্ডে। রাইট। সো আমি একটা প্রেজেন্টেশন করেছিলাম ভিয়েতনামে। ওই প্রেজেন্টেশনটা করার সময় আমি একটা স্লাইড বানানোর সময় একটু ছোট্ট একটা গল্পই শেয়ার করছি। আমি দিয়েছিলাম যে একটা টিপিক্যাল বোর্ডের ছবি দেওয়ার জন্য এআইকে বললাম, তো একটা টিপিক্যাল বোর্ডের ছবি দিয়েছে। সো ওই বোর্ডটার মধ্যে সবাই সুটেড বুটেড আপনার মতো বসা, সো কোনো কিছু নাই, একই রকম সবার চেহারা, ভেরি এলিগেন্ট, গ্রেসফুল, পশ জেন্টলম্যান। সো দি এআই ইজ ইভেন টিপিক্যাল। রাইট। সো তারপরে আমি লিখলাম যে আই ওয়ান্ট আ বোর্ড যেখানে একটু ফিমেল থাকবে, কারো কারো চুল একটু ডিফারেন্ট থাকবে, কারো গায়ের রং ডিফারেন্ট থাকবে, ডিফারেন্ট হাইটের হতে পারে, অনেক কিছু দিয়েছি। দেওয়ার পরেও আমাকে একটা বোর্ডের ছবি দিল যেখানে 3-4টা মহিলা বসা, কেউ সুটেড বুটেড, কেউ ডিফারেন্ট ক্লোদিং, কেউ হেয়ার স্টাইল একটু ডিফারেন্ট। সো ইট ইজ আ ডিফারেন্ট বোর্ড, সো ইট ওয়াজ ডাইভার্স। সো অর্থাৎ ডাইভার্সিটিটাকে আমরা আসলে এখনও কি বলতে চাই এটাই আমরা জানি না, কারণ বোর্ড বলতেই ধরে নিয়েছে সব একই রকম হবে। Diversity in a board is extremely, extremely important. One of the companies that I sit at as an independent director, এরা আমাকে রিক্রুট করেছে একটা গ্লোবাল রিক্রুটিং এজেন্সির মাধ্যমে। I had 5 interviews at different levels. এবং আমি প্রত্যেকবারই বলেছি আমার এই ইন্ডাস্ট্রিটা সম্পর্কে ধারণা নেই। ওরা বলেছে we don't need somebody who knows the industry, we need somebody who knows oversight, who knows governance, who understand numbers, because we are looking for a chair of an audit committee. একদম বলেই দিয়েছে যে তোমাকে অডিট কমিটির চেয়ার হিসাবে চাওয়া হচ্ছে। We want somebody who has new ideas and innovations, who represents the younger generations. যেহেতু আমি শিক্ষক, পড়াই ইয়াঙ্গার, সো ওদের কিন্তু ক্রাইটেরিয়াতে ওরা ডাইভার্সি খুঁজছিল, নট যে আমাকে ফিমেল দেখে নিয়েছে বা কিছু, কারণ আমরা ডাইভার্স বলতে ধরে নিই জেন্ডার ডাইভার্সিটি, উইচ ইজ অলসো নেসেসারি। সো এখন আমি ওই প্রতিষ্ঠানে আছি, তো ওদের যে রিক্রুটিং প্রসেসটা এটাই কিন্তু ডাইভার্স ছিল, ভেরি মাচ নিডেড যে আমার একটা বোর্ডে এরকম একটা লোক লাগবে, আরেকটা লোক লাগবে যে হয়তো রেগুলেশনস বুঝে, ল বুঝে। ওই বোর্ডটাতে লয়ার আছে, আপনার রেগুলেটরি অ্যাফেয়ার্স আছে। এবং আমি খেয়াল করেছি যে যখন বোর্ড মিটিং আমরা করি সব কিছুতে সবাই নাক গলায় না, যে যেটা এক্সপার্ট সে সেটা নিয়ে কথা বলে। তাতে কি হয়, বোর্ড মিটিংটা অনেক এফেক্টিভ হয়, অনেক টাইম ম্যানেজ করা সম্ভব হয়। যে ব্যবসাটা ভালো বুঝে সে ব্যবসা নিয়ে এত প্রশ্ন করে যে আন্ডারস্ট্যান্ডিংয়ের, আমি গভর্নেন্স ভালো বুঝি, আমি ওভারসাইট ভালো বুঝি, আমি নাম্বারস ভালো বুঝি, আই কিপ অন আস্কিং দিস। আর যেহেতু আমি অডিট কমিটিতে, আমি সেটার রিকমেন্ডেশনসগুলো নেই। সো ইয়েস, ডাইভার্সিটি ম্যাটার্স, এবং আমাদের দেশে প্রতিষ্ঠানগুলো প্র্যাকটিস করে। এখন বলতে পারেন কারা করে, হয়তো বা সব প্রতিষ্ঠান পারে না, বাট আমাদের যেহেতু রেগুলেশন এখন একটা জিনিস এসেছে যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর মহিলা একজন থাকতেই হবে। এটা অবশ্য আমি একটু মিক্সড ওপিনিয়ন আমার, যে থাকতেই হবে মিনস দ্যাট ধরেন আমার একটা প্রতিষ্ঠান লিস্টেড কোম্পানি, আমার 5টা মেম্বার বোর্ড, ভালো কোম্পানি চলছে, গভর্নেন্স এভরিথিং সব সেট আপ, তুমি আমাকে রেগুলেশনে বলে দিলে আগামী 1 বছর একটা মহিলা নিতেই হবে। আমি এখন কোথার থেকে একজন মহিলা খুঁজে পাবো? আমার সব সিস্টেম্যাটিক্যালি চলছে, 2টা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আছে, আমি কি একজনকে মানে 2 বছরের মধ্যে নিতে হবে, মানে আমার আরেকজনকে নিতেই হবে। তাকে আমি যে প্লেস করাবো, আমার কিন্তু বোর্ড ডাইনামিক্সটাও নষ্ট হয়ে যাবে। তো তাদেরও কিন্তু একটা ভার্সন আছে, ইটস নট লাইক যে রেগুলেটরি, অফকোর্স ইটস নেসেসারি। আমার ফিমেলকে সামনে আনতে হলে, এখন আপনার কোম্পানি আছে 300-র বেশি লিস্টেড কোম্পানি, আমার যদি একটা মহিলা 5টা কোম্পানিতেও বসে 75 জনের বেশি লাগবে আপনার, কোথায় পাবো আমি এত? পাইপলাইনটা আছে তৈরি করা? না। ইন্ডিয়ার মতো দেশে কিন্তু আপনার ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হওয়ার জন্য পরীক্ষা দেওয়া লাগে। সো এই ডাইভার্সিটি তৈরি করতে হলে আপনার লয়ার্স লাগবে, আপনার আছে,
আইসিএবি আছে, আইসিএমএবি আছে, লয়ার্স আছে, শিক্ষকরা আছে, বিজনেস স্কুলসগুলো আছে, আপনার প্রফেশনালস আছে, কর্পোরেটে অনেক মহিলারা আছে যাদেরকে আপনার ট্রেন করে আনা যায়। বাট আমার কিন্তু এই পাইপলাইনটা বানানো নেই। সো পাইপলাইনটা যদি বানানো না থাকে তখন আমি মহিলা খুঁজছি, আমি কিন্তু কম্পিটেন্স বা ডাইভার্সিটি খুঁজছি না। ইউ আর লুকিং ফর ওয়ান জেন্ডার অনলি, কিন্তু সেই জেন্ডার দিয়ে আমার কাজটা হবে কিনা সেটা কিন্তু আমরা জানি না। সো আবার কিন্তু আমি ওই লুপে পড়ে যাব যে আমার মহিলা লাগবে দেখে সিম্বল হিসাবে বসিয়ে রাখছি, বাট ওই মহিলা তো কন্ট্রিবিউটও করতে হবে, তাকে তো শেখাতে হবে। সো ওই জায়গাটা আমাদের এখন প্রচুর কাজ করতে হবে। আমি ইনফ্যাক্ট অনেকের সাথে এই কথা বলেছি যে আমি মহিলা বসানোর থেকে আমাকে তৈরি করতে হবে যে আমার একটা চার্টার্ড অ্যাকাউন্ট লাগবে, আমার একটা লয়ার লাগবে, সামবডি হু আন্ডারস্ট্যান্ড দ্য ইন্ডাস্ট্রি, সামবডি হু হ্যাজ নলেজ অ্যাবাউট হোয়াটস হ্যাপেনিং ইন দ্য ইন্ডাস্ট্রি। সো ওই মানুষ খুঁজতে গেলে যাকে পাবো আমি তাকেই যেন নিতে পারি। সো কম্পিটেন্সটাকে খুঁজতে হবে, স্কিলটাকে খুঁজতে হবে, রাদার দ্যান ওনলি জেন্ডার। যদিও আই অলসো এগ্রি দ্যাট জেন্ডার রিপ্রেজেন্টেটিভ ইজ অলসো ভেরি নেসেসারি, কারণ whenever there is a female, এটা আপনিও বলতে পারবেন আপনার শোতে, যখন ছেলে আসে আর মেয়ে আসে, whether it's different or not, কনভারসেশনই কিন্তু চেঞ্জ হয়ে যায়। আপনি একটা ফিমেল যখন একটা মিটিংয়ের মধ্যে বসে, আপনার কিন্তু কনভারসেশনের চেঞ্জ হয়ে যাওয়া মানে ডিসিশন মেকিংয়ে চেঞ্জ হবে। আমি একটু প্রশ্ন জুড়ে দিই, এই প্রশ্নটা আমি একটু পরে করবো ভাবছিলাম, যে যেহেতু প্রসঙ্গটা আসলো প্রশ্নটা করে ফেলতে চাই। কর্পোরেট লিডারশিপে নারীদের পর্যাপ্ত আনাগোনা এখনও আসেনি, যেটা আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলছেন, এক। এবং কর্পোরেট লিডারশিপের মিড লেভেলও আমি ব্যক্তিগতভাবে আমার যেই সাংবাদিকতার জগৎ, আমি অনেক মানুষকে লিডারশিপের টপ পজিশনে যাওয়ার ক্ষেত্রে আমি এখনও দেখি না। এখন বেড়েছে আগের তুলনায় নিঃসন্দেহে, কিন্তু অনেক গতিশীল না পাইপলাইনটা। এটা কি আপনার বড় ক্রাইসিস মনে হয় না? কেন পারছি না? আমাদের মেয়েরা কেন একটা সার্টেন সময় গিয়ে ক্যারিয়ার কম্প্রোমাইজ করছে? ক্যারিয়ার কম্প্রোমাইজ করছে অথবা কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে। ইটস নট ইজি। আপনার দ্য ওয়ার্ড কল ব্যালেন্সিং ইজ জাস্ট নট দেয়ার। ইউ ক্যানট ব্যালেন্স। আমি এখানে বসে আছি এর অর্থ আমি আরেকটা জায়গায় যেতে পারছি না। হয় আমার বাসায় থাকতে হতো অথবা আমার বাচ্চাদের স্কুলে যেতে হতো, দুইটার একটাও আমি করতে পারছি না। সো ইট ইজ ওয়ান জব অ্যাট ওয়ান টাইম, সো দের ইজ নো ব্যালেন্সিং। এখন এই জিনিসটা তো সবার পক্ষে করা সম্ভব না, অনেকেই ছেড়ে দিতে হয়, অনেকেই চয়েস করেন, দের ইজ নাথিং রং ইন ইট। আমার এটা হচ্ছে যে একটা মেয়ে যখন কাজে যায়, ঝরে যায় আসলে মিড লেভেল থেকে, কারণ প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের লাইফের বয়সের সাথে আমার বায়োলজিক্যাল ক্লক, আমার সোশ্যাল অ্যাসপেক্ট, সব কিছুর এক একটা বয়সে একটা এক্সপেকটেশন আছে, সমাজের আছে, আমাদের নিজেদের ফিজিক্যাল বায়োলজিক্যাল একটা ইয়ে আছে। সো যখনই আমার লাইফে একটা চেঞ্জ আসে, ওই চেঞ্জের সাথে কিন্তু একটা ডিসিশন চেঞ্জ হয়ে যায়। সো এই আমি কাজ করছি, কাজটা ছেড়ে দেওয়া ইজ দ্য ইজিয়েস্ট ডিসিশন। মানে স্টেটাস কোটা বন্ধ করে দেওয়াটা সবচেয়ে সহজ জিনিস। সো ওই জায়গাটাতে সবচেয়ে বেশি ঝরে যাচ্ছে। আরও একটা জিনিস আবারও বলি, এই যে আমি একটু আগে যে কথাটা বললাম যে আপনি বলছেন মেয়েরা উপরে ওঠে না কেন, এটা কারণ কি? ম্যাক্সিমাম মেয়েরা চাকরি করছে কোন চাকরিগুলো যেটা, আর ইউ ব্রিঙ্গিং ইন ফিমেল মোর ইন দ্য টেকনোলজি সেক্টর? নো, খুবই কম। আপনি সেক্টরগুলো দেখেন যে কোথায় কাজ করছে। সো যখন আমি আমার লাগবে কি, টেকনোলজির লোক লাগবে ভবিষ্যতে বেশি। সো আমি যখন পিক করবো আমি মেয়ে পাবো কোথায়? সো আমাকে তুলে আনতে হবে যে আমার স্কিলস বা কম্পিটেন্স কোনটা বেশি প্রয়োজন, সেখানে মেয়েদেরকে বেশি দিতে হবে। সো আমার গ্রুম করতে হবে, তৈরি করতে হবে পাইপলাইন, যে তোমাকে যেতে হবে, করতে হবে। তোমাকে আমি এমডি বানানোর আশা করছি, এমডি বানাতে হলে তোমার 5 বছর টেকনোলজি ডিপার্টমেন্টে কাজ করতে হবে, তোমার 3 বছর এখানে কাজ করতে হবে, সো দ্যাট ইউ হ্যাভ দ্যাট আইডিয়া। একটা ছেলের জন্য এটা অনেক সহজ, একটা মেয়ের জন্য এটা ডিফিকাল্ট। এই কারণেই চলে যায় যে লিডারশিপে ওরা আসতে পারে না। রিক্রুট না করার আগ্রহ কি আছে নারীদের? না, রিক্রুট নিচের লেভেলে কিন্তু মেয়ে অনেক, নিচের লেভেলে, এন্ট্রি লেভেলে দেয়ার আর লট অফ ফিমেলস ইভেন ইন দ্য কোম্পানিজ দ্যাট আই রিপ্রেজেন্ট আছে। উপরের দিকে আর নাই। মানে এখন আমার তো এখন অভ্যাস হয়ে গেছে যে 19 জন পুরুষ লোক বসে আছে, আমি একমাত্র মহিলা। সো বাট ইটস গেটস ভেরি লোনলি, ইটস নট নাইস। মানে কতক্ষণ আমার ভালো লাগে। সো এই জার্নি দেখে আরেকজন মোটিভেটেড হয় না, সত্যি কথা বলতে। আমার সাথে আরও 2 জন থাকলে হয়তো বা মোটিভেটেড হতো। এই কারণে আমি বলি যে আমাদের এখন রাস্তাটা তৈরি করতে হবে যেন আরও 5টা মানুষ আসে। সো আমি যদি আজকে যেই জায়গায় যেই পজিশনে বসে আছে কোম্পানিতে, আমার পরে যেন আরেকটা মেয়ে আসতে পারে, সেই রাস্তাটা কিন্তু আমারই তৈরি করতে হবে। আমার একটা আক্ষেপ আপনার সাথে আজকে শেয়ার করতে চাই। আমি নিজেও বিজনেস নিয়ে পড়াশোনা করেছি। আমি সবসময় একটা কথা, এখানে যারা কর্পোরেট লিডাররা আসেন তারা বলেন যে দেয়ার ইজ এ হিউজ ডিফারেন্স বিটুইন দি একাডেমিয়া অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রি। অর্থাৎ আমরা যেটা পড়ি সেটা আমাদের শিল্পের সাথে বা আমাদের চাকরির যে বাজার সেটার সাথে আমাদের পড়াশোনার সিলেবাস মিলে না। আমার ক্ষেত্রে তাই হয়েছে। আমি যখন পড়েছি আমার শিক্ষকরা আমাকে সব বিদেশের কোম্পানির এক্সাম্পল শিখিয়েছেন, লোকাল কোম্পানির এক্সাম্পল আমি কখনো শিখিনি। এক, দ্বিতীয়ত হচ্ছে আমাকে কখনো অন্টারপ্রেনার হতে শেখানো হয়নি। আমাকে সবসময় বলা হয়েছে ইউ উইল বি ওয়ার্কিং ফর এ গুড কোম্পানি অর এ বেটার কোম্পানি।
এটা নিয়ে আমার আক্ষেপ আছে। আমি প্রশ্নটা এভাবেই করতে চাই, ক্লাসে আপনারা যেটা পড়ান, শিক্ষক হিসেবে আপনাকে আমি প্রশ্ন করছি, আর মার্কেটের বাস্তবতা, চাকরির বাজারের বাস্তবতা, অন্টারপ্রেনারশিপ বা স্টার্ট আপ শুরু করার বাস্তবতা, আপনি কি একই রকম দেখেন? যদি না দেখেন, কিভাবে সমাধান হবে? ওকে, দেখি না, দের ইজ আ হিউজ গ্যাপ, এবং এই গ্যাপটা ব্রিজ করার জন্য এটা গ্লোবালি সবাই আমরা চেষ্টা করছি যে আমার এডুকেশন, একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির মধ্যে একটা ব্রিজিং থাকতে হবে। যদি আমার প্রতিষ্ঠানের কথা বলি, আইবিএতে, এটা হয়তো বা তুলনামূলক অন্যদের সবার থেকে একটু কম। 1 নম্বর, আমি ব্যবসা পড়াই। 2 নম্বর হচ্ছে আইবি ইজ এ প্রিমিয়ার বিজনেস স্কুল ইন দ্য কান্ট্রি। এটা ইজ নট অ্যান এক্সাম্পল বাট অ্যান এক্সেপশন। আমরা একেবারে হাই কোয়ালিটি বিজনেস গ্র্যাজুয়েটস দিই। এই জায়গায় আমার 2টা পার্সপেক্টিভ আছে। একটা হচ্ছে যে হ্যাঁ, ব্রিজিং আমাকে করতেই হবে। ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে এটা যদি আমি না জানি, যেটা আমি আপনাকে বললাম যে আমি 18 বছরের বেশি পড়াই আইবিএতে, কিন্তু আমি এই 18 বছর যা পড়িয়েছি আর গত 18 মাসে আমি ব্যাংকিং সেক্টর সম্পর্কে যা শিখেছি, এটার মধ্যে ব্যাপক ব্যবধান। এখনও শিখছি, এভরিডে আমি যা শিখছি, এটা এখন আমি ক্লাসে যখন কথা বলি, দ্য কনভিকশন দ্যাট আই হ্যাভ ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম হোয়াট আই হ্যাড বিফোর। সো ইন্ডাস্ট্রির এক্সপিরিয়েন্স না থাকলে এই জিনিসটা ক্লাসরুমে আনা সম্ভব না। আমার কিন্তু চাকরি জীবন শুরু হয়েছে ইন্ডাস্ট্রি দিয়ে। সো আই ওয়াজ এ ম্যানেজমেন্ট ট্রেনি। আমি আইবিএ থেকেই গ্র্যাজুয়েট করে কিন্তু আমি ইন্ডাস্ট্রিতে 5 বছর কাজ করেছি। আই ওয়াজ এ ব্যাংকার অলসো। আমি সিটিএনএতে কাজ করতাম। দেন আই ওয়েন্ট ব্যাক টু একাডেমিয়া। সো আমার ওই গোয়িং ব্যাক টু দ্য ইন্ডাস্ট্রি, ব্রিঙ্গিং সামথিং ফ্রম দ্য ইন্ডাস্ট্রি ওয়াজ অলওয়েজ দেয়ার। এটার একটা কুইক সলিউশন হচ্ছে, যেটা আমরা করে থাকি, যে ইন্ডাস্ট্রি থেকে আমরা লিডার্সদেরকে আনি ইন্ডাস্ট্রি সম্পর্কে ছাত্রদেরকে বলতে। যেটা আপনি বললেন যে বইয়ে তো আমার ওই এক্সাম্পলগুলো নেই, থাকবে কিভাবে? বই তো লিখছে বাইরের লোক, ও তো আর বাংলাদেশ সম্পর্কে জানে না। সো ওই জায়গাটা তো, এটা একটু আমাকে মনে করে দিন, আমি বলবো ওই জায়গাটা তো আমাদের একটা কাজ আছে। সো ওনারা যখন এসে বলে, তখন স্টুডেন্টস গেট ইন্টারেস্টেড। তারপরে কিন্তু এখানে আবার একটা ডিসঅ্যাডভান্টেজও আছে, একটু বলি। আজকে যদি আমি কোনো প্রতিষ্ঠানের সিইওকে বলি যে আমি গিয়ে তোমার সিইও হতে চাই 1 সপ্তাহের জন্য, দিবে আমাকে? হয়তো দিবে না। হয়তো দিবে না। কেন দিবে না? বিকজ আই এম নট ট্রেইনড এজ এ সিইও। সো একটা শিক্ষকেরও কিন্তু প্রচুর ট্রেনিং লাগে। ঠিক সময় মতো গ্রেডিং দেয়া, ঠিক সময় মতো খাতা দেখা, সিলেবাস তৈরি করা, তাকে তার মতো করে পড়ানো ওই বয়সী একটা বাচ্চাকে। সো ওই যে একটা সিস্টেম, এই সিস্টেমটা তো একটা ইন্ডাস্ট্রির লোক জানে না। সে তো কাজ করছে, তাকে আমি এনে 6 ঘন্টা, 10 ঘন্টা, 15 ঘন্টা কথা বলতে দিতে পারি, কিন্তু তাকে যদি আমি বলি আমার এই কোর্সটা পড়াও, তখন কিন্তু আমাদের অনেক ডিসিপ্লিনের সমস্যা হয়ে যায়। সো এই জায়গাটাতে আমাদের উই হ্যাভ আ ইস্যু, বাট ব্রিজ করা সম্ভব। কেমন সম্ভব? ওই যে 10-15 দিন ওনারা এটা পড়িয়ে যাবে, থিওরিটা আমি দিব, সো দ্যাটস দ্য স্টুডেন্ট গেটস দ্য চান্স টু মিক্স। আমার স্টুডেন্টগুলোকে ওনারা নিতে পারে, ইন্টার্নশিপ দিতে পারে, সামার ইন্টার্নশিপ দিতে পারে, শিখাতে পারে একটা অর্গানাইজেশনাল কালচার, যেটা অন্যান্য ডিপার্টমেন্টে খুবই কম। আইবিএতে হয়তো বা আছে, বাট আইবি ইজ নট অ্যান এক্সাম্পল ফর দ্য এন্টায়ার কান্ট্রি। আমার দেশে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রছাত্রী বের হচ্ছে। তবে একটু বলি, এটা কিন্তু আবার আশা করা অন্যায় যে একটা প্রতিষ্ঠান বা একটা হায়ার এডুকেশন ইনস্টিটিউট কথায় কথায় কারিকুলাম চেঞ্জ করবে। কারিকুলাম চেঞ্জ ইজ এ লং টার্ম প্রসেস। আমি কারিকুলাম যদি চেঞ্জ করি, আমাকে আপনি আজকে বললেন যে এখন এআই আসছে, তুমি পড়াও এআই। আমি তো এআই পড়িনি, আমি কিভাবে পড়াবো? আমার নিজের তো আগে পড়ে নিতে হবে, শিখে নিতে হবে, বুঝে নিতে। আমি তো পড়েছি ফাইন্যান্স, মার্কেটিং, এইচআর আর অ্যাকাউন্টে। সো আমাকে যদি তুমি বলো এআই পড়াতে, না ও বুঝবে না আমি বুঝবো। সো আমার তো টিচারও খুঁজতে হবে যে কারা পড়াবে। সো ওই জায়গাটার তো একটা বিষয় আছে। সো ইটস এ টাইম কনজিউমিং থিং। কারিকুলাম আমার যেটা মনে হয়, আমি আসলে সেই বাচ্চা তৈরি করতে চাই যেই বাচ্চাকে এআই কেন, আপনি রকেট বানাতে বললেও দাঁড়ায় থেকে রকেট বানাই দিতে পারবে, বলবে ম্যানুয়াল দাও, আমি বানাবো। ওর ওই সাহস থাকা লাগবে, আমি ওই এজিলিটি দিব, ওই রেজিলিয়েন্স দিব, ওই হিউম্যান স্কিলস দিব, ওই এমপ্যাথি দিব, যে ও আপনার কষ্টটা বুঝবে, বুঝে ও আপনাকে ওই সাপোর্টটা দেওয়ার চেষ্টা করবে। সো আমি যদি ওই মানুষটা বানিয়ে দিতে পারি, ওই মানুষটাকে এআই কেন, আপনি যা বানাতে বলবেন ও তাই করতে পারবে। ডাক্তার হয়তো হতে পারবে না, এছাড়া বাকি সবই পারবে। ছোট্ট একটা প্রশ্ন, 1 মিনিটে উত্তরটা নেই, তারপর আমরা একটা বিরতি নিব। সেটা হচ্ছে যে এত বেশি বিজনেস গ্র্যাজুয়েট, এত বেশি বিবিএ পড়ার যে ঝোঁকটা তৈরি হয়েছিল, এটা কি ইন্ডাস্ট্রিকে বিপদে ফেলেনি মনে হয় আপনার কাছে? ফেলেনি, বাট এখন ঝোঁকটা কমে গেছে। যদি আরও থাকতো তাহলে হয়তো ফেলতো।
বিকজ সব এক হয়ে যেত। কিন্তু কারণ যে এখন যেটা আপনি বললেন যে যেহেতু ট্রেন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে অনেক ফাস্ট, অনেক ফাস্ট, পিপল আর মুভিং কিন্তু ব্যাক টু বেসিক্স। আমার এখন একটু বোঝা লাগবে ইঞ্জিনিয়ারিংয়ের জিনিস, আমার এখন একটু বোঝা লাগবে টেকনোলজি, আমার এখন সব কিছু একটু জানা লাগবে, এক্সেলটা ভালোভাবে শেখা লাগবে, স্ট্যাটিস্টিক্সটা বেশি ভালো জানা লাগবে। আমি যদি স্ট্যাটিস্টিক্স ভালো জানি, আমি অটোমেটিক্যালি বিজনেস ক্যালকুলেশন করে ডিসিশন মেকিং করতে পারবো। ইভেন এখন মার্কেটিয়াররা বলে যে আমার কনজিউমার বিহেভিয়ার দরকার নাই, আমার দরকার অ্যানথ্রোপোলজিস্ট, আমার দরকার সাইকোলজিস্ট, যে হিউম্যান সাইকোলজি বুঝতে পারবে, তাহলে ও কনজিউমার মার্কেট এমনিই বুঝতে পারবে। সো পিপল আর মুভিং টু ডিফারেন্ট ডাইরেকশনস নাও। একদম বেসিকে চলে যাচ্ছে যে ওই বেসিকের সাথে পরে বাকিটা আমরা গড়ে নিব, কারণ ইন্ডাস্ট্রি অনেক ফাস্টার চেঞ্জ হচ্ছে। এত ফাস্ট কিন্তু একাডেমিয়ার পক্ষে সম্ভব না চেঞ্জ হওয়া। সো একাডেমিয়াকে ওই সুযোগটা দিতে হবে, ইন্ডাস্ট্রিকে তো। তবে যেই জায়গায় ব্রিজ করার যে জায়গাটা, সেটা হলো দুই পক্ষকে একটু ছাড় দিতে হবে যে আমি সব জানি না, আমার থেকে বেশি জানে ইন্ডাস্ট্রি, আমার ইন্ডাস্ট্রি থেকে আনতে হবে। ইন্ডাস্ট্রিকে মনে করতে হবে একাডেমিয়াদেরকে যথেষ্ট রেসপেক্ট দিয়ে তাদেরকে তাদের জায়গায় রেখে আমরা আমাদেরটা দিব। ওদের রিসোর্সেস আছে আর আমার কাছে হিউম্যান ক্যাপিটাল আছে। তুমি তোমার রিসোর্স দাও আমাকে, আমি আমার ছাত্রকে গড়ে দিব। অজস্র ক্যাপিটাল আছে। তুমি যদি আজকে 10টা ছাত্রর জন্য বাইরে থেকে একটা ফ্যাকাল্টি এনে এআই শিখাও, ট্রেনিং করো, একাডেমির হাতে তুই টাকা নেই, পাবলিক প্রতিষ্ঠান আমরা। সো তুমি আমাকে ওইটা দাও, আমি তৈরি করে দিব। তুমি গবেষণা করছো, গবেষণা করার জন্য তুমি আপনি নিজেই কোট করলেন ম্যাকেনজিকে আনতেছো পয়সা দিয়ে, কেন তুমি একাডেমিয়াকে নাও, তোমার দেশের একাডেমিয়াকে নাও, এদেরকে তুমি ওই রিসোর্সটা দাও যাতে তারা ওইটা করে। সো দ্যাটস হাউ ইউ কমিশন রিসার্চগুলো ওরা সব বাইরে দিয়ে দিচ্ছে। সো বাইরে যদি দাও তাহলে তো আর লাভ নাই। You also need to bring ইন্ডাস্ট্রি থেকে ওই develop your own রেসপেক্টটা capacity. দরকার। আমরা একটি বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আমরা আপনাকে 10টা র্যাপিড ফায়ার প্রশ্ন করবো, আরো কিছু প্রশ্নের উত্তর জানবো। দর্শক, আরেকটি বিরতি নিচ্ছি, খুব দ্রুত ফিরবো, আমাদের সাথেই থাকুন। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান এবং ঢাকা ইউনিভার্সিটি আইবিএর শিক্ষক ডক্টর মেনিতা মাহজাবিন। আমি বলছিলাম র্যাপিড ফায়ার প্রশ্ন করব, এটা আপনার যারা স্টুডেন্টরা তাদের মধ্যেই কেউ না কেউ পাঠিয়েছে, বা আমাদের যারা ইয়াং অডিয়েন্স তারা পাঠায়, সেখান থেকে আমরা সর্ট আউট করে এই প্রশ্নগুলোকে রেডি করি। প্রথম প্রশ্ন করছি, খুব চট করে শেষ করব। 1 নম্বর প্রশ্ন, আপনার দিনের সবচেয়ে প্রোডাক্টিভ সময় কোনটি তারা জানতে চায়? সকাল, আর্লি মর্নিং। কোন গুণ সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে আপনার নিজের ক্ষেত্রে তারা জানতে চায় আর কি? আপনার কোন স্কিল মনে হয় যেটা আপনাকে রাইট ডিসিশন নিতে খুব হেল্প করে? আমি ইনস্ট্যান্টলি থিঙ্ক করতে পারি, মানে আমাকে একটা কিছু বললে আমি সাথে সাথে এটা চিন্তা করতে পারি। ওকে। 3 নম্বর প্রশ্ন, ব্যাংকিং খাতের কোন সমস্যা সবার আগে সমাধান করা দরকার? গভর্নেন্স। 4 নম্বর, বাংলাদেশের কর্পোরেট কালচারের কোন দিকটি আপনি পছন্দ করেন না? অ্যারোগেন্স। ওকে, দিস ইজ ভেরি ডিফারেন্ট আনসার। 5 নম্বর প্রশ্ন, বাংলাদেশে মাল্টিন্যাশনাল এবং লোকাল কোম্পানির মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কোন জায়গাটিতে হয়? কালচার। 6 নম্বর, নতুন প্রজন্মের ওয়ার্কফোর্সের কোন দিকটি আপনার ভালো লাগে? ওপেন মাইন্ডেডনেস। হ্যাঁ, ওরা দে আর ওপেন টু এনিথিং এন্ড এভরিথিং। মানে জেন জি যাদেরকে আমরা বলছি পড়াচ্ছি, বাট ওটা আমাদের জন্য বোঝাটা একটু ডিফিকাল্ট, কারণ they are very difficult to understand and they are knowledgeable than any other generation, because they are exposed to information. এটা কিন্তু ওদের কোনো ক্রেডিট নাই, they are not using their brain to read and understand. চ্যাট জিপিটি আছে। আমি এআই নিয়ে একটা প্রশ্ন আলাদা করে রেখেছি, আমি করব পরের প্রশ্ন। 7 নাম্বার, তারা কোন দুর্বলতা কাটিয়ে না উঠলে সামনে বিপদ হবে? এই জেনারেশনের কথা বলছি। ধৈর্য টলারেন্স লেভেল খুবই কম। ওকে, পরের প্রশ্ন। 8 নাম্বার, আপনি কোন ক্ষেত্রে কখনো আপোষ করেন না? ইন্টিগ্রিটি। 9 নাম্বার, কিভাবে নিশ্চিন্তে ঝুঁকি নেওয়া যায়? নিশ্চিন্তে ঝুঁকি নেওয়া যায় না, বিকজ ঝুঁকি কামস উইথ আনসার্টেনিটি। ওকে। 10 নাম্বার প্রশ্ন, একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন। আপনাকে যদি সম্পূর্ণ নতুন করে বাংলাদেশের একটি ব্যাংক বা কর্পোরেট প্রতিষ্ঠান গড়ে তুলতে বলা হয়, আপনি শুরুতে কোন 3টি কাজ করবেন? প্রথমত, I'll recruit some good people first of all and have a, মানে কি ধরনের কোম্পানি এটা আপনি বলেননি? ব্যাংক অথবা কর্পোরেট কোম্পানি, এনিথিং। আচ্ছা, লেটস অ্যাজিউম ব্যাংক। আচ্ছা, যদি ব্যাংক হয় তাহলে তো অফ কোর্স রেগুলেটরি পার্সপেক্টিভ হাতে রেখে I'll recruit some really good people to run the show and I'll have a 5-year plans. এখন তো যেহেতু ব্যাংকিং সেক্টরের কাহিনী জানি যে আগামী 5 বছর আমি আসলে এটাতে কি চাই, এবং a very strong board.
ওকে, ডাইভার্স বোর্ড, ডাইভার্স, স্ট্রং অ্যান্ড হাই ইন্টিগ্রিটি লেভেল। ওকে, ফেয়ার এনাফ। আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেটি পেয়েছে। বড় প্রশ্নে চলে যেতে চাই। একটি বিষয় আপনি বলছিলেন আমার সেই প্রশ্নের আক্ষেপের প্রশ্ন থেকে, সেটা হচ্ছে যে বইগুলো, কারিকুলামগুলো আপডেট করা খুব কঠিন কাজ, সময় সাপেক্ষ ব্যাপার। বাংলাদেশে আপনারা যারা শিক্ষকরা আছেন, যারা কর্পোরেট ওয়ার্ল্ডের এক্সপিরিয়েন্স নিয়ে এখন শিক্ষকতা করছেন, আপনারা কেন বই লেখেন না? এক। দ্বিতীয়ত হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে যেসব স্কিল নিয়ে এখন আলোচনা হচ্ছে ইয়াংদেরকে, সেই জায়গাটিতে আসলে আপনার কাছে কি মনে হয় বই লেখা আসলে লাভ হবে কিনা, কনসিডারিং দ্য ফ্যাক্ট দে আর বোর ইনটু এআই অ্যান্ড চ্যাটজিপিটি, এবং আমার কাছে মনে হয় অনেক ক্ষেত্রে এটাকে ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যায়। ডু ইউ থিঙ্ক দ্য সেম? দুইটা তিনটা প্রশ্ন। বই লিখে না কেন? একাডেমিকরা বাংলাদেশে বই লেখার প্রবণতাটা একটু কম, ইজ বিকজ ওইটার থেকে বেশি আমাদের দরকার হয় পাবলিকেশনস। সো যখন আমার প্রয়োজনে যেটা বেশি সেটা আমার প্রায়োরিটিতে বেশিতে আসে। লিখে না কথাটা ঠিক না। যেটা সমস্যা, যেটা আপনি তুলে ধরেছেন, আপনি নিজেও বলেছিলেন যে আমি যখন এক্সাম্পল দিই তখন আমি বাইরের কোম্পানি দিই, কারণ আমি তো আসলে ওটাই পড়ে এসেছি। ইটস ইজিয়ার ফর মি টু ক্যাচ আপ। নাম্বার টু হচ্ছে আমাদের কোম্পানিগুলোর গল্পগুলো আমরা লিখতে পারি না। এটার অনেকগুলো কারণ আছে। এটাতে আমরা এখন আইবিএর থেকে একটা আসলে কাজ করছি, যদিও আমি এখানে আইবিএর মানে আমি আমারটা বলতে পারি বিকজ আই এম অলসো লিডিং দ্যাট শো, যে আমরা হার্ভার্ড বিজনেস রিভিউর জন্য কেস লিখবো, বাংলাদেশি কোম্পানির বাংলাদেশি কেস, এবং এটা ওরা গ্লোবালি পড়াবে। সো এরকম একটা এগ্রিমেন্টের কাজ চলছে, আমরা কাজ করছি, বাট ভেরি স্লো, ভেরি স্লো। এখানে একটা বিষয় আছে, যখনই আমি লিখতে যাচ্ছি কেস, কোম্পানিগুলো মনে করছে যে আমি তাদের একটা গ্লোরিফাইড গল্প লিখবো। নো, আমি তো গ্লোরিফাইড গল্প লিখবো না, শুধু ক্রাইসিসও না, পজিটিভই হয়তো হবে, কিন্তু আমি তুলে ধরতে চাই যে কি কি প্রবলেম হয়েছিল, কিভাবে সলভ হয়েছে, কিভাবে করেছো। দ্যাটস হোয়াট ইউ অলসো স্টাডিড। সো বাইরের কোম্পানিগুলো তাই, কিন্তু আমার এখানে তো আমি গল্প বললে তার লাভ হবে না। আসলে গল্পও আমি বলতে চাই, বিকজ দেয়ার আর সো মেনি স্টোরিজ টু টেল। আপনি আমার কোম্পানির, আমাদের সব দেশের কোম্পানিগুলো কেস যে নাই হার্ভার্ডে তা না, আছে, কিন্তু কিন্তু খুবই হাতে গোনা। আপনার ব্র্যাকের প্রচুর কেস আছে বিভিন্ন জিনিস নিয়ে। এই যে আপনি বললেন কালচার, আমার কোম্পানির দেশের একটা কেস যদি আমি লিখি এবং সেটা যদি অন্যরা পড়ে, দে উইল আন্ডারস্ট্যান্ড যে আমার এখানে কালচারটা ডিফারেন্ট কীরকম অন্যদের থেকে। আমি আমার দেশের সমস্ত রেগুলেশন, সমস্ত সার্কুলার সব কিছু বিদেশ থেকে আনছি, আমার এখানে আসে। ধরেন আমি যদি কর্পোরেট গভর্নেন্সের কোডের কথাই বলি, এই কোডের মধ্যে একটা জায়গায় লেখা আছে সিইও এবং চেয়ারম্যান ডিফারেন্ট হতে হবে। ইটস আ ব্রিটিশ কোড, ইটস ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান্স ইন দ্য ওয়ার্ল্ড, ফেয়ার এনাফ। আমার দেশেও তাই আছে, প্রত্যেকটা কোম্পানির চেকলিস্টে কিন্তু এক নাম্বার। এখন চেয়ারম্যান যদি হয় বাবা আর সিইও যদি হয় ছেলে, উইল ইউ সে যে দে আর ডিফারেন্ট পিপল ইন দ্য কনটেক্সট অফ বাংলাদেশ? মেবি নট, কারণ আমার কালচারে তো বাবা আর ছেলে ইজ সেম এন্টিটি। বিদেশে 18 বছর পরে তো ছেলে আলাদাই হয়ে যায়। সো ওদের জন্য কিন্তু ওই কোডটা ইজ ভ্যালিড। এফিকেসি অফ দ্য কোড, আমার দেশে কোড ঠিক আছে, কিন্তু ওটার এফিকেসিটা হয়তো বা ঠিক নেই। সো এই কারণেই কিন্তু আপনি বলেছেন যে ওটা ইনভ্যালিড মনে হয় বা যেটা পড়ায়। আমাদের এই গল্পগুলোকে তুলে আনতে হবে লেখার মাধ্যমে, ওনাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার, এবং এই কোম্পানিগুলোর সিইওদের লেখা উচিত। তাদের একটা কাজ হওয়া উচিত যে এই জিনিসগুলোকে আমরা কিভাবে এসেছি এখানে। ফর এক্সাম্পল, আমার যখন রবি আজিয়াটা মার্জার হলো, কত কিছু হয়েছে, কালচার চেঞ্জ হয়েছে, দুইটা প্রতিষ্ঠান একসাথে মার্জ হয়েছে। লিখো এই গল্পগুলো, লেট দ্য পিপল নো, নট অনলি ইন ইয়োর কান্ট্রি বাট অলসো আউটসাইড। তোমরা না লিখতে পারো, আমাদেরকে দাও, আমরা একাডেমি আছি। দ্যাট ইজ ওয়ের দ্য ব্রিজিং দ্য একাডেমিয়ান ইন্ডাস্ট্রি। ও আমাকে ডেকে নিয়ে বলুক যে লিখা তোমার কাজ, গল্প আমার হাতে আছে, লেটস ওয়ার্ক ইট টুগেদার। দে ডোন্ট ডু ইট, উই ডোন্ট গো অ্যান্ড আস্ক দেম। সো দুই পক্ষই বসে আছি, সামবডি হ্যাজ টু কাম আপ টু জয় এই গ্যাপটাকে ফিল আপ করতে। সো এইটা। আর একটা ছিল এআই এর, যেটা এআইকে আমরা ডিনাই করতে পারবো না, যতই ডিনাইলে থাকি পারবো না। আমি কমিউনিকেশন পড়াই আইবিএতে, এক সময় আমি নিজেও পড়েছি, এখানে বহু বছর আগের কথা, বাট পড়েছি। আমাদেরকে তো লিখাতো, লেটার লিখো। আমি তখন লেটার লিখতে দিলে লাভ নাই আমার কোনো, ও তো লিখবে না, চ্যাটজিপিটি করবে। তাহলে আমি ওকে কি শিখাবো? আমি শিখাবো যে তুমি চ্যাটজিপিটি যদি করোই, কি দিবা ওকে? ওকে তো প্রম্পট দিতে হবে একটা। ওই যে বললাম টিপিক্যাল বোর্ড দিলেও এক ধরনের রেজাল্ট দিবে, তুমি অনেক সুন্দর ডেসক্রিপশন দিলেও আরেক ধরনের রেজাল্ট দিবে। সো আই টিচ হিম দ্যাট, যে তোমাকে যদি এখন তোমার বস বলে এই ধরনের একটা চিঠি লিখো, হোয়াট শুড ইউ ডু ইট? সো চেঞ্জ হয়ে গেছে আমাদের জন্য, মোর ডিফিকাল্ট দ্যান দেম। সো আমি যদি এআইকে টুল হিসেবে ব্যবহার করি, অফকোর্স দিস ইজ গোয়িং টু এনহ্যান্স মাই ক্রিয়েটিভিটি, আরও ব্রডেন করবে হরাইজন। পুরা আপনি এআই একটা প্রশ্নের উত্তর চান, ও তো সারা দুনিয়াতে যত ফিড ইন হয়েছে ইনফরমেশন সেখান থেকে দিবে। সো ইউ হ্যাভ মোর রিসোর্সেস। কিন্তু আমি যদি আমার ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটিটা ওর হাতে তুলে দেই, তাহলে আবার লাভ হবে না। সো ক্রিটিক্যাল থিঙ্কিংটা আমার কাছে রাখতে হবে, চিন্তা আমি করব, ওকে খালি বলবো তুমি লিখে দাও। সো কিছু স্কিলস চেঞ্জ হয়ে যাবে, বাট
we cannot deny it. So how do we embrace it in our life? এটা আমাদের শিখতে হবে। ডেফিনেটলি। আমরা শেষ দুটো প্রশ্ন করব। একটা গ্যাপ আমার কাছে মনে হয় এটা আছে, সেটা হচ্ছে যে আমাদের ইনফর্মাল সেক্টর অনেক বড় এবং ফর্মাল সেক্টরের সাথে এখানেও কোনো ব্রিজিংটা নয়। এই ব্রিজিংটা আসলে কিভাবে করা যেতে পারে আপনার কাছে মনে হয়? এটা আসলে হিউজ একটা টপিক আপনি তুলেছেন। আমার অনেক রিসার্চ আছে, ইনফর্মাল সেক্টরে কাজ করি আমি। ইনফ্যাক্ট আমি আইএলওর ন্যাশনাল একটা ফর্মালাইজেশন কিভাবে করা যাবে, আমি ওদের ন্যাশনাল কনসালটেন্ট হিসাবে একটা কাজ করেছি। আমরা কিন্তু দেশ হিসাবে আইএলওর সাথে যে আমার ইনফর্মাল এমপ্লয়মেন্ট কমাতে হবে এবং ফর্মালাইজেশনে যেতে হবে। বাংলাদেশে 85% অফ এমপ্লয়মেন্ট ইজ ইন দ্য ইনফর্মাল সেক্টর। আমার একটা বিশাল লেবার ল আছে যেটা আবার চেঞ্জ হচ্ছে এখন। কাদের জন্য চেঞ্জ হচ্ছে? only 15% of the people who are working, বাকি 85% কিন্তু ওটার বেনিফিট পাবে না। সো যদি বেনিফিটই না পায় তাহলে আমার লাভটা কি হলো? সো আইদার ওদেরকে আনো, এই 15% বাড়াও, আর নাহলে ওদের জন্য একটা ল বানাও, কিছু একটা তো করতে হবে। অ্যান্ড ফর্মালাইজেশন আসলে এক রাতে হবে না, ইটস নট অ্যান ওভারনাইট থিং। এবং ইনফর্মাল সেক্টর আসলে থাকবেই। দেখতে হবে যে ওদেরকে আমি কিভাবে সিস্টেমের মধ্যে আনবো যে ও বিরক্ত হবে না, আমারও ঝামেলা কম হবে। ফর ইনস্ট্যান্স, আপনি যদি এখন প্রত্যেকটা সেক্টরে যে ভ্যালু চেইন একটা লেভেলের পরে পুরাটাই ইনফর্মাল, আপনার সোর্সিং থেকে শুরু, আপনি যদি আরএমজি চিন্তা করেন, আবার আরএমজি সেক্টরে যদিও ইটস ভেরি রেগুলেটেড, যেহেতু ফরেন বায়ার আছে, এরা অনেক ফর্মাল। কিন্তু এখন ফর এক্সাম্পল আমি সেদিন কথা বলছিলাম প্লাস্টিক ওয়েস্ট, ইটস $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি, কিন্তু পুরোটাই ইনফর্মাল। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে কত লোক এখানে কাজ করে, বলতে পারবেন না। কয়টা প্রতিষ্ঠান আছে, বলতে পারবেন না। আমার এসএমই সেক্টর পুরাটাই কিন্তু কম বেশি ইনফর্মাল হয়ে যাচ্ছে। কারণ কি, ও খুব ডিফিকাল্ট ফেস করে যে আমি ট্রেড লাইসেন্স করো, ট্যাক্স দাও, ভ্যাট দাও অ্যান্ড অল। সো ওদেরকে গ্র্যাজুয়ালি কিভাবে ফর্মালাইজেশন আনতে হবে, এখানে কাজ করতে হবে। ইনফ্যাক্ট এখানে আমার ওই রিসার্চে আমি একটা রিকমেন্ডেশন দিয়েছিলাম যে একটা ন্যাশনাল টাস্ক ফোর্স বানানো দরকার, যারা গ্র্যাজুয়ালি এই ফর্মালাইজেশনের কাজটাই করতে থাকবে, কোঅর্ডিনেটেড একটা এফার্ট। এবং সেটার প্রেক্ষিতে কিন্তু এখন একটা কোঅর্ডিনেশন কমিটি বানিয়েছে, আর যেহেতু রিকমেন্ডেশন দিয়েছে আমাকে ওখানে মেম্বার বানিয়ে দিয়েছে। সো ওরা কিন্তু এখন কাজ করছে যে এই টাস্ক ফোর্সের কাজটা আসলে কি হবে, কিভাবে আমি ফর্মালে আনবো। আজকে আপনি ট্রেড লাইসেন্স করলেন, আপনার ব্যবসা কালকে বন্ধ হয়ে গেল, তখন কি হবে? আপনি তো আর এটা রিনিউ করতে যান না। আবার যখন আপনি 5 বছর পর মনে করবেন যে আমি ছোট্ট একটা প্রতিষ্ঠান করতে চাই, আপনাকে কিন্তু আবার শূন্য থেকে শুরু করতে হবে। সো দের আর লটস অফ ইস্যুস হিয়ার। একটা লেবার যখন ইনফর্মালি কাজ হয়, ফর্মাল প্রতিষ্ঠান, রেস্টুরেন্টস সব আছে, ট্যাক্স ভ্যাট সব দিচ্ছে, কারণ ও তো ভ্যাট দিচ্ছে, ও কিন্তু লোক রাখছে ইনফর্মালি, কন্ট্রাক্টে রাখছে না, কোনো কন্ট্রাক্ট সই করে না, হাতে হাতে টাকা দিচ্ছে ক্যাশ। কেন? কারণ ও তো লেবার লতে তখন পড়ে যাবে, ও যদি 2 দিন পর কেস করে তখন তো আরেক বিপদ। সো দেয়ার আর লট, অনেক ইস্যু। সো আস্তে আস্তে করে করতে হবে, বাট ইট হ্যাজ টু বি আ কন্টিনিউয়াস প্রসেস, গ্র্যাজুয়ালি, অথবা ক্লাস্টার বেস, অথবা ইন্ডাস্ট্রি বেস। বাট ইয়েস, ইউ আর রাইট যে এই ফর্মালের এটা লিঙ্কেজ না, ইনফর্মালকে গ্র্যাজুয়ালি আমার ফর্মালে আনতে হবে। ডেফিনেটলি। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে 30 সেকেন্ডস অ্যান্সারটা চাই। বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টরকে আপনি 10 বছর পরে কোথায় দেখেন? বাংলাদেশে ফাইন্যান্সিয়াল সেক্টরকে 10 বছর ইজ আ লং টাইম। 5 বছরের মধ্যে উই শুড হ্যাভ আ সেক্টর যেখানে আসলে গভর্নেন্স শুড নট বি এন ইস্যু। ইট উইল অলওয়েজ বি এন ইস্যু। পৃথিবীতে সব জায়গায় বড় বড় স্ক্যান্ডালসগুলো বড় বড় দেশে হয়েছে, বাংলাদেশে থেকে অনেক বড়, সেই আন্দাজে আমি যদি চিন্তা করে দেখি। বাট আমার এটাকে ইনস্টিটিউশনালাইজ করতে হবে, যে এটা একটা ইস্যু না, এটাই নিয়ম, যে আমার এটা করতে হবে, গভর্নেন্স ঠিক করতে হবে, ঠিকভাবে ক্রেডিট দিতে হবে, ঠিকভাবে লোন দিতে হবে। এগুলো আমার অবজেক্টিভের মধ্যে থাকবে না, এটাই আমার কাজ, ঠিকভাবে দেওয়াটাই আমার কাজ হবে, এটাই হবে, এটাই সঠিক। এটার যার একটা শর্টকাট খারাপ পথ থাকতে পারে, ওইটার থেকে বের হয়ে আসতে হবে। সো আমাদের আসলে মেন্টালিটি চেঞ্জ করতে হবে, অ্যাওয়ারনেসটা বিল্ড করতে হবে, ভালো লোকজন আনতে হবে। ডেফিনেটলি। ডক্টর মলিতা মাহজাবিন, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আই হোপ দ্য অডিয়েন্স অলসো লাইকড ইট। আমরাও তেমনটি আশা করি। কর্পোরেট চাকরি নিয়ে আমরা অনেক আলোচনা করি না, কর্পোরেট প্রতিষ্ঠান, কর্পোরেট চাকরি খুব ক্রিমি মনে হয়, খুব অ্যাট্রাকটিভ মনে হয়, কিন্তু কর্পোরেট সুশাসন, কর্পোরেট গভর্নেন্স, যে ব্যাংকিং সেক্টরে ডক্টর মলিতা মাহজাবিনরা এখন লিডারশিপ পজিশনে এসেছেন, সেখানে কিন্তু কর্পোরেট শব্দটা মানে শুধুই কর্পোরেট না, সেখানে অনেক বাটস অ্যান্ড হাউ আছে, হু আছে, অনেক ধরনের নিয়ম আছে যেগুলো ফলো করার কথা। সেটাই তিনি বলছিলেন যে কর্পোরেট জগতের যে নিয়ম, কর্পোরেট যে কালচার, বিদেশের যেসব কোম্পানির দোহাই আমরা দিয়ে বাংলাদেশে কর্পোরেট কালচার তৈরি করার চেষ্টা করি, সেখানে অনেক ধরনের গ্যাপ আছে। গ্যাপগুলোকে পূরণ করা দরকার। এবং ইয়াং জেনারেশন যারা আমাদের এই শো দেখছেন, তাদেরকে আমরা বলবো নতুনত্বটা শিখে আসতে হবে পুরো ক্ষেত্রে। কখনো কখনো এসে অন দ্য জব শিখতে হবে, কিন্তু সঠিক জিনিসটা শিখতে হবে। ভুল এক্সাম্পলটাকে যদি আপনি সঠিক হিসেবে ধরে নেন, তাহলে ক্যারিয়ারে এগিয়ে যাওয়া খুব কঠিন। সেটা শুধু বাংলাদেশে না, বিদেশেও যদি কখনো আপনি পড়তে চান অথবা সেখানে থেকে যান
চান বা সেটেল করেন সেখানে সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ হবে। আশা করি আমাদের দেশে যে স্ট্যান্ডার্ড সেটা আসলে আমরা অনেক বেশি কর্পোরেট কালচারের ক্ষেত্রে বাড়াতে পারবো এবং আমরা প্রপার যে ওয়ার্কফোর্স সেটাকে আমরা বাংলাদেশ থেকে এনশিওর করতে পারবো, বাংলাদেশের কাজে লাগাতে পারবো। দর্শক, এতক্ষণ ধরে যারা আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।